ট্রাম্পের শপথের পর বাংলাদেশে এলএনজি সরবরাহের সবচেয়ে বড় চুক্তি করল যুক্তরাষ্ট্র। বছরে দেবে ৫ মিলিয়ন মেট্রিক টন। লন্ডন ক্লিনিক থেকে ১৭ দিন পর ছেলে তারেকের বাসায় ফিরলেন খালেদা জিয়া। বাসায় থেকে চিকিৎসা নেয়ার পরামর্শ। লাগামহীন চালের বাজার, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চান ক্রেতারা। সিন্ডিকেট ভাঙার দাবি ব্যবসায়ীদের। এবং ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামায় বেশি ক্ষতির মুখে কৃষি। ব্যাহত হচ্ছে সেচ কাজ, নেতিবাচক প্রভাব পড়ছে খাদ্য উৎপাদন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় চুক্তি হলো বাংলাদেশের সঙ্গে। যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি করা হয়েছে। প্রতিষ্ঠানটি বছরে ৫ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে বাংলাদেশে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের। প্রতিষ্ঠানটি বছরে বাংলাদেশে ৫ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর এটি যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহের সবচেয়ে বড় চুক্তি। ট্রাম্প বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান। যেসব দেশে যুক্তরাষ্ট্রের মুক্তি বাণিজ্য চুক্তি নেই সেসব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত করে রেখেছিল। তবে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি বাতিল করে দেন। বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এলএনজির চুক্তি প্রমাণ করে ট্রাম্প প্রশাসনের ওপর এই খাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী রয়টার্সকে জানান, এ চুক্তি বাংলাদেশের বর্ধমান শিল্পের গ্যাস সরবরাহ নিশ্চিত করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে সুইজারল্যান্ড ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার রাত 9:30 জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বাংলাদেশ সময় বিকেল 5টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। 17 দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হওয়ায় ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত 9:30 তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে তার বাসায় নিয়ে যান। এ সময় তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন। এর আগে তারেক রহমান বাংলাদেশি অধ্যুষিত ব্রিকল্যান্ড মসজিদে তার প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকর মাগফিরাতে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে হাবিল নামে একজন আহত হয়েছেন। হাবিল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি নামোপাড়া গ্রামের বেলালের ছেলে। বেলা 11টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাজপুর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ কাসেদ আলী। এলাকাবাসী জানায়, ভোর রাত আনুমানিক 4টার দিকে গমের ক্ষেতে পানি দিতে যান হাবিল। এ সময় তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে আহত হন। তিনি চোরাকারবারির সঙ্গে জড়িত নন, এমনকি তার নামে কোনো মামলাও নেই। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। মধ্যবিত্তের চালের কেজি 80 টাকা, মোটা চাল 55 টাকা বিক্রি হচ্ছে। নিম্ন আয়ের মানুষের প্রায় পুরোটাই চলে যাচ্ছে চাল কিনতে। এমন পরিস্থিতিতে চালের বাজার নিয়ন্ত্রণে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চাইলেন ক্রেতারা। আর ব্যবসায়ীদের দাবি, চালের মিলে তদারকির মাধ্যমে সিন্ডিকেট নিয়ন্ত্রণের। উষা ফেরদৌসের আরেকটি প্রতিবেদন।
কয়েক মাস ধরেই নিয়ন্ত্রণহীন চালের বাজার। শুল্ক কমানো, আমদানি সহ সরকার কয়েকটি উদ্যোগ নিলেও কোনো কাজে আসছে না। মিনিকেট ও নাজিরশাইল সরু চালের মধ্যে জনপ্রিয়। রাজধানীর বাজার থেকে এই দুই চাল কিনতে প্রতি কেজিতে দাম দিতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। টিসিবির হিসেবে ২০২০ সালের ১ জানুয়ারি ১ কেজি সরু চালের সর্বনিম্ন দাম ছিল ৪৫ টাকা, যা এখন ৭০ টাকা, আর সর্বোচ্চ দাম ছিল ৬০ টাকা, যা এখন ৮৪ টাকা। সেনাবাহিনী যদি মনিটরিং করে তাহলে মনে হয় যে এটা নিয়ন্ত্রণে আসা সম্ভব, আদতেও আসা সম্ভব না। সব মনিটরিং থাকলেই তো ভালো, শুধু সেনাবাহিনী কেন, সব বাহিনীই করুক। আর নিম্ন আয়ের মানুষের মোটা চালের দামও লাগামহীন। ২০২০ সালের ১ জানুয়ারি যা ছিল ৩০ থেকে ৩৫ টাকা, তা এখন ৫৪ থেকে ৫৮ টাকা কেজি দরে কিনতে নাজেহাল নিম্ন আয়ের মানুষ। ইনকামের টাকা দিয়ে চাল কিনলে সংসার চলে না, এমন পরিস্থিতি। বাচ্চা কাচ্চার লেখাপড়ার খরচা দিতে পারি না। অর্ধেকের বেশিটাই চলে যায় চালের দিকে, ওই কারণে আমরা রিস্কে চালে কুলেতে পাইছি না। সব চাউলে বেশি যাই গিয়ে তরকারিকে মাছ টাছ মনে করেন আরো ২-৩০০ টাকা আলাদ করে দেয়, ২০০-২৫০। চালের বাজার নিয়ন্ত্রণ করে মূলত বড় বড় কিছু মিল, যারা নিজেদের ব্র্যান্ড নামে চাল বাজারে ছাড়ে। আর তাই মিল ও কর্পোরেট পর্যায়ে তদারকির দাবি ব্যবসায়ীদের। বড় বড় মেলাররা আছে, তারা তো ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে, তারাও মানে ওইভাবে আর কি একটা রেট ফালায়। তাদের ব্যাংক খরচ, তাদের ব্যাংক ইন্টারেস্টে যেভাবে আসে। কর্পোরেট কোম্পানিটাই ধানের বাজারটা নিয়ন্ত্রণ করে। সরকারের পদক্ষেপটা আসলে সিন্ডিকেট ভেঙে দিতে পারলে চালের বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসবে। যেতে হবে মিলে, তাদের কাছে সব সময় যেতে হবে। যখন আপনার সিজন উঠে তখনও দেখবে, যেমন ওরা করে কি ধান কিন্তু কম দামে কিনে সরাই দেয়, যখন বাড়ে তখন আস্তে আস্তে ছাড়। আর তখন বলে যে ধানের দাম বেশি, তখন তো ধানের দাম বেশি ঠিকই, আপনারা দেখতেছেন বেশি, আগের ধানগুলি কই। দেশের চালের বাজারে বড় বড় কিছু প্রতিষ্ঠান যুক্ত হয়েছে, বিপুল পরিমাণ ধান মজুত করে বাজার নিয়ন্ত্রণ করছে বলেও অভিযোগ ব্যবসায়ীদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশই নিচে নামায় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কৃষিতে। প্রয়োজনীয় পানির অভাবে ব্যাহত হচ্ছে সেচ কাজ, যার নেতিবাচক প্রভাব পড়ছে খাদ্য উৎপাদনে। অভিন্ন নদ নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না করা এবং অনাবৃষ্টি ও খাল বিল শুকিয়ে যাওয়ায় এমন পরিস্থিতির কারণ বলে মনে করছেন পরিবেশবিদরা। ভূগর্ভস্থ পানি নিয়ে উষা ফেরদৌসের ২ পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। অভিন্ন নদ নদীর পানি উজানের দেশ প্রত্যাহার করায় ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে উত্তরাঞ্চল, আর দক্ষিণাঞ্চলের নদীতে বাড়ছে লবণাক্ততা। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, ভারত অভিন্ন ৫৪টি নদীর মধ্যে ৪৭টি নদীর গতিপথে ছোট বড় ৫ শতাধিক বাঁধ নির্মাণ করার মাশুল গুনছে ভাটির দেশ বাংলা। নিয়মিত ড্রেজিং না করা এবং অনাবৃষ্টি সহ নানা কারণে দেশের ১৮,০০০ মাইল নদ নদী শুকিয়ে ৮,০০০ মাইলে এসে ঠেকেছে। এতে দেশ জুড়েই সেচ সংকটে ভুগছেন কৃষক। ফসল করতে গেলো পানি লাগে, খরা গিয়া মাটি নষ্ট করে দেয়, পানির অভাবে। শুরু কালের তো এই টিউবওয়েল দিয়ে চলছি, তখন টিউবওয়েল তো একবার মোড়ে না পানি। এই টিউবওয়েলটা তো এটা তো বড় টিউবওয়েল থেকে এটা তাইই না। আগে যেরকম আপনার পানি উঠতো, হ্যাঁ, এখন এই ১-২ বছর ধরে কোনো কলে পানি উঠে না। বরেন্দ্র এলাকায় ১৯৯৫ সালে ভূগর্ভস্থ পানির স্তর ছিল ১২ মিটার নিচে। ১৫ বছরের ব্যবধানে ২০১০ সালে এটি নেমেছে প্রায় ২৩ মিটার নিচে। কিছুটা রিচার্জ হবে পুকুরগুলো থেকে ভরাট করে ফেলছেন। আমাদের তো ওপেন স্পেসই নাই, কোনো জায়গাই নাই। অনেক জায়গায় ভূগর্ভস্থ পানি আর্টিফিশিয়ালি রিফিলিং করা হয়, রিচার্জ করা হয় রেইন ওয়াটার দিয়ে। ওটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ বাইরে থেকে যদি আপনার দূষিত পানি ঢুকিয়ে দেন, সেটা পুরো ভূগর্ভস্থ পানি দূষিত হয়ে যাবে। সব কিছু মিলে আমরা আসলে একটা ঝুঁকির মধ্যে আছি, সামগ্রিকভাবে চ্যালেঞ্জের মধ্যে। আমাদের ফিরে যাওয়া উচিত আসলে সারফেস ওয়াটারের উপরে। সারফেস ওয়াটারের একটা বড় অংশ আসে আমাদের প্রতিবেশী দেশগুলোর থেকে, সেই খাতে আমাদের দিতে হবে, সমাধানের দিক দিতে হবে। বিশ্ব খাদ্য কৃষি সংস্থা জরিপ মতে, ভূগর্ভস্থ পানির উৎস যেভাবে নিঃশেষ হচ্ছে, তাতে সতর্ক না হলে ভবিষ্যতে বড় ধরনের মাশুল গুনতে হবে। আমরা যদি প্ল্যান করি, দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করি যে খাল খনন করব, আমরা যেসব জায়গায় পুকুর আছে পুকুরই থাকবে, এটা ভরাট করা যাবে না। না হলে কিন্তু আগামীতে কৃষি আরো ভয়ঙ্কর, ইরিগেশন ফেসিলিটিসের জন্য হয়তোবা কৃষির জমি অনেকগুলি খালি থাকবে, ফসল করতে পারবে না। কৃষি যদি উৎপাদনশীলতা না হয় এবং আমরা যদি আমদানি নির্ভর হয়ে যাই, তাহলে অর্থনীতিতে বিশাল বড় একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে।
ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নিতে নীতিমালা প্রণয়নের তাগিদও দিয়েছেন ডক্টর জামাল উদ্দিন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। গাজীপুরে গ্যাস সংকটে শিল্প কারখানায় হচ্ছে না ঠিক মতো উৎপাদন। বাসাবাড়িতেও একই অবস্থা, গ্যাস না থাকায় অনেক সময় জ্বলছে না চুলা। জেলার কোনাবাড়ি, কালিয়াকৈর, কাশিমপুর ও এর আশেপাশের এলাকারও একই অবস্থা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই সংকট বলছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আতিকুর রহমান ও আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। চাহিদার চেয়ে কম গ্যাসের চাপ থাকায় মুখ থুবড়ে পড়েছে গাজীপুরের অসংখ্য শিল্প কারখানার স্বাভাবিক ও দৈনন্দিন উৎপাদন। এমন পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ে পণ্য রপ্তানি করা নিয়ে দুশ্চিন্তায় কারখানা কর্তৃপক্ষ। গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হয়, শ্রমিকদের বেতন বোনাস দিতে হিমশিম খেতে হচ্ছে মালিকদের। এ অবস্থা চলতে থাকলে যে কোনো সময় ব্যবসা গুটিয়ে নেওয়ার আশঙ্কায় তারা। গ্যাস যদি ঠিকমতো সাপ্লাই না আসে, আমরা ঠিকমতো উৎপাদন করতে পারি না। শিল্প বাঁচানোর জন্য এই মতো গ্যাসটা আমাদের জরুরি হয়ে পড়েছে। গ্যাসের চাপ কম থাকায় প্রেসার কম ওঠে। সরবরাহ কমে যাওয়ায় গাজীপুরের বাসাবাড়িতেও তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কোথাও জ্বলছে না রান্নার চুলা, আবার কোথাও গ্যাস থাকলেও তা একেবারেই কম। গ্যাস না থাকার কারণে তো ঠিকভাবে রান্নাবান্না করা যায় না। সকালে ঘুম থেকে উঠে দেখে গ্যাস নাই, রান্নাবান্না হয় না। চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ কম থাকায় এ সংকট তৈরি হয়েছে বলছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এলএনজি সরবরাহ এবং গ্যাস সরবরাহ বৃদ্ধি পেলে আশা করা যায় যে আমাদের গ্যাস সরবরাহের বিতরণ ব্যবস্থার উন্নত হবে। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন সহ বাসাবাড়ির রান্না। প্রায় ৩ শতাধিক শিল্প কারখানায় ঠিকমতো গ্যাস না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কারখানা মালিকরা। অপরদিকে বাসাবাড়ি সহ পাম্পেও ঠিকমতো গ্যাস পাচ্ছে না গ্রাহকরা। গ্যাসের কারণে মেশিন বন্ধ থাকে, তাহলে আমাদের বেতন দিয়ে রাখবে কিভাবে? প্রায় গ্যাস চলে যায়, মেশিন বন্ধ থাকে, আমরা বসে থাকি। গ্যাস নাই করলে চলে, মাঝে মাঝে থাকে না। কোম্পানির বেসিক্যালি আর্থিকভাবে ক্ষতি সাধন হচ্ছে এই গ্যাসের না থাকার কারণে। গ্যাস থাকলে আমগরে বাড়িতে আইতো, বাড়িতে থাকতো। হানি স্কুলে দিয়ে পারি না, টাইম মতো পাক করা পারি না। লাইনে গ্যাস না থাকার জন্য সিলিন্ডার গ্যাস কিনতে হয়। আমরা চাচ্ছি গ্যাস দ্রুত তাড়াতাড়ি আসে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী বাসাবাড়ি ও শিল্প কারখানায় গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। জিটিসিএল আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ করতে পারছে না। আমরাও গ্রাহক প্রান্তে আমরা আসলে যথাযথভাবে যথাযথ চাপে গ্যাস সরবরাহ করতে পারছি না। চলমান গ্যাস সংকট নিরসনে কাজ করবে কর্তৃপক্ষ, এমন চাওয়া গাজীপুরবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। টঙ্গীর তুরাগ নদীর তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার শেষ সময়ের প্রস্তুতি। আগামী ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। এজন্য নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের। ইজতেমাকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা সহ থাকবে পুলিশের কঠোর নজরদারি। তারিকুল জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। টঙ্গীর তুরাগ তীরে পুরোদমে প্রস্তুত হচ্ছে বিশ্ব ইজতেমার ময়দান। ইতিমধ্যে সিসি ক্যামেরা বসানো, ভাসমান সেতু ও মূল মঞ্চ তৈরির কাজও শেষের দিকে। সামিয়ানা তৈরি সহ বাকি কাজও শেষ পর্যায়ে। মুসল্লিরা দলে দলে ভাগ হয়ে ইজতেমা সফল করতে কাজ করছেন। ওলামাদের তত্ত্বাবধানে যে ইজতেমা হবে, ইজতেমার কাজ করার জন্য মাঠে প্রতিদিনই সকালে আসি, বিকেল পর্যন্ত কাজ করি। মূলত আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন এই কাজের উসিলায় জান্নাত নসিব করেন, এটা আমার মাকসাদ এই জায়গায় আসার। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার কথা জানালেন সিটি কর্পোরেশনের ঠিকাদার। প্রায় ৭০% কাজ শেষ হয়েছে, আর বাকি যে কাজগুলো আছে আমরা আশা করছি যে আগামী ২৫শে জানুয়ারির মধ্যে সকল প্রকার কাজ সম্পন্ন করা হবে। ইজতেমা সফল করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন তাবলিগ জামায়াতের মুরব্বীরা। মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা বসানো সহ জোরদার করা হয়েছে ট্রাফিক ব্যবস্থা। কয়েক স্তরে প্রায় ৫-৬ হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবেন বলেও জানান জিএমপির উপপুলিশ কমিশনার। ট্রাফিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি, সেটির লক্ষ্যেও আমাদের ইতিমধ্যে কমিটি গঠিত হয়েছে। তো আমরা প্রত্যাশা রাখছি যে আমাদের গোয়েন্দা নজরদারি, পাশাপাশি আইন শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সব বিষয়ে কিন্তু আমরা মনিটর করছি এবং অন্যান্য যে কোনো বারের তুলনায় এবার সিসি ক্যামেরার পর্যাপ্ত ব্যবহার থাকবে। অন্যান্য বাহিনীও আমাদের সঙ্গে সমন্বিতভাবে আমরা একসঙ্গেই কাজ করবো। আমরা আশা করছি যে বিশ্ব ইজতেমা বরাবরের মতোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এবারও বিদেশি মেহমানদের জন্য থাকছে মূল মঞ্চের পাশেই বিশেষ কামরার ব্যবস্থা। এবারের ইজতেমায় ১২,০০০ বিদেশি মেহমান সহ অংশ নেবে প্রায় ৫০ লাখ মুসল্লি। আফরিন পপি,
মোহনা সংবাদ। ঘন কুয়াশার কারণে সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরের জেলাগুলো। এরই মধ্যে সিরাজগঞ্জ ও পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিকে রংপুর ও দিনাজপুরে গত 4 দিন থেকে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময়। শীতের তীব্রতায় কষ্টে দিন কাটছে নিম্ন আয়ের মানুষের। শীতজনিত রোগের কারণে বিভিন্ন হাসপাতালে বাড়ছে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। জাতীয় ঐক্য রক্ষায় নির্বাচনের কোনো বিকল্প নেই। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থানীয় কমিটির সদস্য সেলিমা রহমান। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভূমিকা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বর্ষিয়ান এই রাজনীতিবিদ আরও বলেন, আওয়ামী লীগের আমলে মানবাধিকারের কোনো মূল্যই ছিল না। জনগণের সরকার ছাড়া অন্য কোনো সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে পারবে না। বিভিন্ন সমস্যা তৈরি করে বিভিন্ন জায়গায় উত্তেজনা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল সৃষ্টি করতে, কিন্তু সেটা তো আমরা হতে দিচ্ছি না। আমি অবশ্য এই সরকারকেও আমি ধন্যবাদ জানাবো, তারা কাজ করছে, তারা চেষ্টা করছে। তবে আমি বলবো আমাদের সবারই সহনশীল হওয়া দরকার। আমি মনে করি নির্বাচন না হলে পরে আমাদের নানা রকম সমস্যা দেখা দেবে এবং গণতন্ত্র ফিরে আসবে না। গণতন্ত্রের মেইন হলো মৌলিক অধিকার, যেটা মানুষের ভোটের অধিকার। এবার দেশের বাইরের খবর। যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি বিনিময় চুক্তির শর্ত অনুসারে প্রথম ধাপের দ্বিতীয় দফায় 4 মহিলা ইসরায়েলি সৈন্যকে আজ মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস। ফিলিস্তিনি বন্দীদের কমিশন বলেছে, আজ স্থানীয় সময় সকাল 10টায় ইসরায়েলের ওফার কারাগার থেকে ফিলিস্তিনিদেরও মুক্তি দেওয়া হবে। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গত 5 দিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 14 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে আরও 40 জন। 2023 সালের 7 অক্টোবর হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ চান 62% ইসরায়েলি। দেশটির দৈনিক মারিফ পরিচালিত এক জরিপে উঠে এসেছে এই তথ্য। জরিপে অংশ নেয়া ইসরায়েলিদের মধ্যে 62% জানিয়েছে তারা নেতানিয়াহুর পদত্যাগ চান। 29% জানিয়েছে যে তারা প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুকে দেখতে চান এবং 19% কোনো মন্তব্যই করেনি। খেলার খবর। বিপিএল ক্রিকেট। আগামীকাল থেকে ঢাকায় ফিরছে বিপিএল। এ পর্যন্ত গড়িয়েছে 32টি ম্যাচ। লিগ পর্বে বাকি আর মাত্র 10টি। তারপরই শুরু প্লে অফ। এ পর্যন্ত সবচেয়ে বেশিরবার মাঠে নেমে জয়ের পাল্লা ভারী করতে না পারায় প্লে অফের দৌড়ে পিছিয়ে রয়েছে দুর্বার রাজশাহী ও ঢাকা ক্যাপিটালস। এদিকে চট্টগ্রামের মাটিতে আসরে প্রথম হারের স্বাদ পেলেও আগেই প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। প্লে অফে যাওয়ার পরিসংখ্যান জানাচ্ছে মুদাসসির আলী। লিগ পর্বের সঙ্গে প্লে অফ মিলিয়ে বিপিএলে বাকি আছে আর 14টি ম্যাচ, যার সবকটি হবে ঢাকায়। সবশেষ চট্টগ্রাম পর্বের শেষ দিনে আসরে প্রথম হারের স্বাদ পায় রংপুর রাইডার্স। যদিও 9 বার মাঠে নেমে 16 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। প্লে অফের দৌড়ে এরপরই আছে ফরচুন বরিশাল। এ পর্যন্ত সবচেয়ে কম 8 ম্যাচ খেলে 6টিতে জিতে 12 পয়েন্ট পেয়েছে তারা। টেবিলে এরপর রয়েছে চিটাগং কিংস। 9 বার লড়াইয়ে 5 জয় ও 4 হারে 10 পয়েন্ট তাদের খাতায়। সমান সংখ্যক ম্যাচ খেলে 4 জয় ও 5 পরাজয় নিয়ে 8 পয়েন্ট ঝুলিতে পুড়ে 4 নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স। সবচেয়ে বেশি 10 বার খেলতে নেমে 6 হার আর 4 জয় 8 পয়েন্ট নিয়ে টেবিলের 5ম স্থানে রয়েছে দুর্বার রাজশাহী। চট্টগ্রামের মাটিতে রংপুরকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রেখেছে তারা। 10 ম্যাচ খেলেছে ঢাকা ক্যাপিটালসও। 3 জয় ও 7 হারে 6 পয়েন্ট নিয়ে টেবিলে 6 নম্বরে দলটি। প্লে অফের আশা বাঁচাতে দু দলেরই সামনে জয়ের কোনো বিকল্প নেই।
টেবিলে সিলেট স্ট্রাইকার্স রয়েছে একদম শেষে। এ পর্যন্ত 9 বার খেলে জয় 2টিতে, 7 বার পরাজয়ের গ্লানি নিয়ে 4 পয়েন্ট নিয়ে টেবিলের 7ম স্থানে অবস্থান করছে দলটি। প্লে অফের আশা তাদের অনেকটাই ক্ষীণ। মুদাসসির আলী, মোহনা সংবাদ। ক্রিকেটের আরও খবর। 3 ম্যাচ সিরিজে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ নারী দলকে 8 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাট করতে নামা টাইগ্রেসরা ক্যারিবীয় বোলারদের সামনে ব্যাট হাতে কোনো প্রতিরোধ করতে পারেনি। 118 রানে গুটিয়ে যায় নিহার সুলতানার দল। দলের হয়ে সর্বোচ্চ 37 রান করেন শারমিন আক্তার। 119 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কিয়ানা জোসেফের 39 ও ডিয়ান্দ্রা ডচিনের অপরাজিত 33 রানের কল্যাণে 27 ওভার 3 বলে 2 উইকেট হারিয়ে সেই রান টপকে যায় ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। এই পরাজয়ের ফলে সরাসরি নারী বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের মেয়েদের। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ট্রাম্পের শপথের পর বাংলাদেশে এলএনজি সরবরাহের সবচেয়ে বড় চুক্তি করল যুক্তরাষ্ট্র। বছরে দেবে 5 মিলিয়ন মেট্রিক টন। লন্ডন ক্লিনিক থেকে 17 দিন পর ছেলে তারেকের বাসায় ফিরলেন খালেদা জিয়া। বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ। লাগামহীন চালের বাজার, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ চান ক্রেতারা। সিন্ডিকেট ভাঙার দাবি ব্যবসায়ীদের। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামায় বেশি ক্ষতির মুখে কৃষি, ব্যাহত হচ্ছে সেচ কাজ, নেতিবাচক প্রভাব পড়ছে খাদ্য উৎপাদন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।